ঢাকা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সকালে এসেছে প্রতিনিধি দলের একাংশ। স্থল নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, কক্সবাজারের ৯ উপজেলায় জলাবদ্ধতা, চট্টগ্রাম বিভাগে বন্যার পূর্বাভাস। সাপ্তাহিক ছুটির পর উৎপাদনে ফিরেছে গাজীপুর ও স্থাবরে বেশিরভাগ পোশাক কারখানা, আশুলিয়ায় এখনো বন্ধ 49টি। 5 আগস্ট স্বামীর মরদেহের সাথে পুড়ছে রিনার স্বপ্ন, 7 মাসের সন্তান নিয়ে অনিশ্চিত জীবন, বিচার চান হত্যাকাণ্ডের। এবং নির্মাণের 5 বছর চালু হয়নি জয়পুরহাটের পয়ঃবর্জ্য শোধনাগার, অব্যবস্থাপনা দায়ী গদ বাধা আশ্বাস কর্তৃপক্ষের। দেখছিলেন শিরোনাম, দেশ জনপদ সংবাদে, সঙ্গে আছি আমি লিনি আফরোজ। 2 দিনের সফরে ঢাকা এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার এটাই তার প্রথম সফর। সফরে গুরুত্ব পাবে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা। এর আগে সকালে মার্কিন ট্রেজারি ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের 5 সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় আসে। ঢাকা সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে প্রতিনিধি দলটির। এই সফরে ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদারে গুরুত্ব দেবে ওয়াশিংটন। সংকট উত্তরণে কি করা যায় এ নিয়ে আলোচনা হবে দুপক্ষের। হতে পারে দীর্ঘমেয়াদী চুক্তিও। আওয়ামী লীগ পুনর্গঠিত না হলে তাদের বাদ দিয়ে নির্বাচন করলে গ্রহণযোগ্য হবে, বলছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। সকালে এফডিসিতে অনুষ্ঠিত গণতন্ত্র সুরক্ষায় রাষ্ট্র মেরামত এবং জাতীয় নির্বাচন নিয়ে ছায়া সংসদে কথা বলেন তিনি। বলেন, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, আয়নাঘরের জন্ম দিয়েছে, তাদের শাস্তির আওতায় আনতে হবে। এই সময় নির্বাচন কমিশনে যারা ডামি নির্বাচনে সাহায্য করেছে, তাদের বিচারের আওতায় আনা প্রয়োজন বলেও জানান তিনি। আমাদের একতরফা নির্বাচন, আমি আর ডামির নির্বাচন, তারপরে মধ্যরাতের নির্বাচন আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছে। তার মানে ওই নির্বাচন আমাদের সংবিধানের লঙ্ঘন। তো যারা ওই নির্বাচন করেছে অজুহাত দিয়ে যে আমার কাজ হলেও শুধু নির্বাচন করা, তারা সংবিধানের সুস্পষ্টভাবে লঙ্ঘন করেছে। ওই সংবিধানের মৌলিক কাঠামো তারা লঙ্ঘন করেছে। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে। গণতন্ত্রকে আমাদের নির্বাচনকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে। তো তাদের সংবিধান লঙ্ঘনের অভিযোগ তাদের বিরুদ্ধে উত্থাপন করা সম্ভব বলে আমি মনে করি। সরকারের অর্থের প্রয়োজন আছে, তবে ভ্যাট বাড়ানোর পক্ষে নয় অন্তর্বর্তী সরকার, জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। বলেন, প্রয়োজনে বৈদেশিক ঋণ নেওয়া হলেও তা হবে বেছে বেছে। ব্যাংকিং খাতে সংস্কার ও আয়কর বাড়াতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাওয়া হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। বিস্তারিত থাকছে কায়স্র হাতের প্রতিবেদনে। গেল 16 বছরের স্বৈরশাসনে নাজুক অবস্থায় এসে পৌঁছেছে দেশের অর্থনীতি। উন্নয়নের নামে যথেচ্ছা খরচে বেড়েছে বৈদেশিক ঋণ। রাজধানীর আগারগাঁয়ে রাজস্ব ভবনে আয়োজিত অর্থ আইন 2024-এর মাধ্যমে প্রত্যক্ষ করের ক্ষেত্রে আনিত পরিবর্তন সমূহের উপর আলোচনা সভায় অর্থ উপদেষ্টা দেশে অর্থের প্রয়োজন উল্লেখ করে প্রত্যক্ষ কর থেকে আয় বাড়ানোর কথা বলেন। একই সাথে বলেন, দরিদ্র সাধারণ মানুষের উপর চাপ কমাতে চায় সরকার। সরকার যেন কোনো রকম অর্থের অপচয় না করে, এটা সবচেয়ে বড় প্রিন্সিপাল। আর ভ্যাটটা কিন্তু সবার হারে সবাইকে, রুটির দাম যদি বাড়ে, সে আপনার একটা কোটিপতি ওই একই দামে রুটি কিনবে, আরেকজন গরিবও একই দামে রুটি কিনবে, ট্যাক্সটা বহন করতে। আমরা এটা চাই না। অর্থনীতিকে ঠিক করতে প্রয়োজনে বৈদেশিক কৌশলগত সাহায্যের পাশাপাশি ঋণ নেয়ার কথাও জানান তিনি। তবে বেছে বেছেই নেওয়া হবে এই ঋণ। একই সাথে বর্তমান সময়ে ব্যাংক এবং রাজস্ব খাত সংস্কার প্রধান 2টি চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেন তিনি। দিন দিন ঋণের বোঝা বাড়ছে। আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব আমাদের নিজের অর্থের সংস্থান করে সংস্থা কাজ করে। তবে এটা ঠিক যে নিজেদের অর্থ শুধু হবে না, আমাদের বাইরে থেকে অর্থ আনতে হবে, আর অনেক রকম কারিগরি সহায়তা সেগুলি করতে হবে। ইসে করতে হবে, লক্ষ্য করতে হবে আমরা যেন পরমুখাপেক্ষী না হই। অন্যদিকে বাংলাদেশ সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান লুৎফুল আজিম বলেন, কর আদায়ে জবাবদিহিতা ও স্বচ্ছতা থাকবে, তবে কাউকে কষ্ট দিয়ে কর আদায় নয়। রাজস্ব কর্মকর্তাদের প্রতি ভয় ভীতি প্রদর্শনের সংস্কৃতি পরিহারেরও আহ্বান জানান তিনি। এই নতুন বাংলাদেশের আমাদের সংস্কার শুরু হয়েছে, সংস্কার দরকার। রাষ্ট্র সংস্কারের সাথে
আমরা আমাদের আয়কর বিভাগেরও সংস্কার দেখতে চাই। দেশের অন্যান্য সকল খাতের পাশাপাশি রাজস্ব খাতেও সংস্কারের দাবি তুলছেন এই বিভাগে কর্মরত কর্মকর্তারা। চাইছেন কাজের নির্ভয় পরিবেশ এবং স্বায়ত্তশাসন। একই সাথে পরোক্ষ করের উপর থেকে নির্ভরতা কমিয়ে প্রত্যক্ষ করের প্রতি বিশেষ নজর দেওয়ার পরামর্শ দেন তারা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। স্থল নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এই অবস্থা থাকবে আরও কয়েকদিন, জানিয়েছে আবহাওয়া অফিস। স্থল নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। সাগরের লঘুচাপ ছিল, এটা গতকালকে এটা স্থল নিম্নচাপ হয়েছে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল এবং নর্থ বেতে, এবং এটা আজকে আরও শক্তি সঞ্চয় করে এটা স্থল গভীর নিম্নচাপ হিসাবে যশোর এবং তার আশেপাশে এলাকায় অবস্থান করছে। এবং এর প্রভাবে সারা দেশে বৃষ্টি হচ্ছে গত ২৪ ঘন্টায়। হয়তো আজকে বিকাল নাগাদই এটা আপনার ইন্ডিয়ার ভিতরে ঢুকে পড়বে। যেহেতু আপনার হেভি রেইনফল সম্ভাবনা এখনও রয়েছে, এই জন্য আমরা কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম এসব পাহাড়ি এলাকায় আমরা ভূমিধসের সম্ভাবনার কথা বলা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাব পড়েছে দেশের উপকূলীয় জেলাগুলোতে। মাঝারি থেকে ভারী বৃষ্টির পাশাপাশি বইছে ঝোড়ো হাওয়া। বৈরী আবহাওয়ায় পড়ে নোয়াখালী ও কক্সবাজারে ট্রলার ডুবির ঘটনায় ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এমন আবহাওয়ায় কয়েকটি নৌরুটে বন্ধ রাখা হয়েছে যাত্রীবাহী ছোট নৌযান চলাচল। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। শুক্রবার সাগরে তৈরি হওয়া লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর থেকেই উপকূলীয় জেলাসহ দেশের বিভিন্ন জেলায় দেখা দেয় এর প্রভাব। কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি, কোথাও আবার দমকা হাওয়া। চট্টগ্রামে রাতভর ভারী বৃষ্টি হলেও সকাল থেকে হয় গুড়ি গুড়ি বৃষ্টি। পতেঙ্গা আবহাওয়া অফিস জানায় সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ২২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয় ৩০ মিলিমিটার। টানা বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েন বন্দর নগরীর বাসিন্দারা। জায়গাটা অনেক বৃষ্টি চলতেছে, গুড়ি গুড়ি বৃষ্টি, ভারী বৃষ্টি। এখন একটু পর হইতেছে, আমরা রাস্তায় নেমছি। এর কারণে অবস্থা অনেক খারাপ, আমাদের ব্যবসা হচ্ছে না, এখানে আমরা অনেক কষ্টে আছি। এদিকে সমুদ্র উত্তাল থাকায় চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস ও লাইটার জাহাজ চলাচল ব্যাহত হয়। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উপকূলীয় জেলা ভোলার জনজীবন। গেল ২৪ ঘন্টায় জেলায় ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নদী উত্তাল থাকায় নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে ছোট নৌযানকে। আমরা তো দিন আনি দিন খাই, এরকম বৃষ্টি নামলে কিভাবে আমরা চলবো, কিভাবে আমরা খামো? বর্ষার জন্য বেরোইতেছি না, এই যে বাচ্চার ওষুধ আনবো, ইঞ্জেকশন আনবো, আনতে পারতেছি না, এই সমস্যা। সকাল পর্যন্ত বৃষ্টি তো ভাইয়া, এখন কি জানি আমার যাত্রীও কম, গাড়িও চা দিতে না, কারেন্ট কুরেন্ট নাই। শুক্রবার রাত থেকে নোয়াখালীতে টানা বৃষ্টি চলে। এতে আবারও দেখা দিয়েছে জলাবদ্ধতা, ফলে অবনতির সংখ্যা জেলার বন্যা পরিস্থিতি। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখানে পানি একসময় নেমে গেছিল, এখন আবার অনেক পানি আবার উঠেছে, এখন হাঁটে আসতে অনেক অসুবিধা হচ্ছে। এদিকে বৈরী আবহাওয়ার কবলে পড়ে নোয়াখালীর হাতিয়ার 10টি ট্রলার ডুবির ঘটনা ঘটে। শনিবার দুপুর পর্যন্ত উদ্ধার করা হয় ৩ জনের মরদেহ। স্মরণকালের ভয়াবহ বন্যার 1 মাস যেতে না যেতেই লক্ষ্মীপুরে ফের টানা বৃষ্টি। বৈরী আবহাওয়ায় বিদ্যুৎ না থাকায় মানুষের ভোগান্তি চরমে। মোবাইলে চার্জ নাই, একটা জায়গাতে যোগাযোগ করব সে সিস্টেমটাও নাই বৃষ্টির কারণে। টানা বৃষ্টিতে চট্টগ্রাম বিভাগের 8 জেলার নিম্নাঞ্চলে বন্যা সতর্কতা জারি করেছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। এদিকে বৈরী আবহাওয়ায় ঝুঁকি এড়াতে চাঁদপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মতলব রুটে ছোট নৌযান চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে BIWTA। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। টানা 2 দিনের ভারী বৃষ্টিতে কক্সবাজারের 9 উপজেলার শতাধিক গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। এদিকে পানিবন্দী মানুষের জন্য কোনো সহায়তা পাচ্ছেন না বলে জানান জনপ্রতিনিধিরা।
অন্যদিকে পাহাড় ধসে নিহতদের পরিবারকে সহায়তা করা হয়েছে জানিয়ে পর্যটকদের নিরাপদে চলাচলের আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। কক্সবাজার থেকে সহকর্মী সৌরভ দেবের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। টানা 2 দিনের ভারী বৃষ্টিতে কক্সবাজারের 9 উপজেলার শতাধিক গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তবে শনিবার সকাল থেকে বৃষ্টি কমে আসায় পানি আর বাড়েনি। গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে এখন পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে পাহাড় ধসে 6 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও সাগরে বেশ কয়েকটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। জলাবদ্ধতার কারণে রান্নাবান্না বন্ধ থাকায় হাজার হাজার মানুষ এখন খাবার ও বিশুদ্ধ পানির সংকটে পড়েছেন। সবার ঘরতে পানি ঢুকিয়ে এখন বন্যা পরিণত হচ্ছে। এখন কেউতে ঘর থাকতে পারছে না, গরু সহ সবগুলো আশ্রয়কেন্দ্রে দিয়েছি। এবার যেটা দেখলাম এটা অস্বাভাবিক পানি, বিশেষ করে হলদিয়ার বিভিন্ন এলাকা, জালিয়া বালংয়ের আপনার বিশাল এলাকা, রাজা পালং, আপনার রত্না পালংয়ের কিছু অংশ, পালংকালিতেও কিছু অংশ প্লাবিত হয়েছে, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে পানিবন্দী মানুষের জন্য তেমন কোনো সহায়তা পাচ্ছেন না বলে অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধির। গত 2 দিনের বৃষ্টির কারণে আমার এলাকার প্রায় 10,000 মানুষ এখন পানিবন্দী হয়ে আছে। এখানকার প্রায় 20টি গ্রাম প্লাবিত হয়েছে। আমরা এখনো পর্যন্ত প্রশাসনের কাছ থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা পাইনি। যেসব মানুষ গত কালকে থেকে না খেয়ে আছে তাদের কাছে খাদ্য সামগ্রী এবং সুপেয় পানি পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। তবে পাহাড় ধসে নিহতের পরিবারের মাঝে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানায় উপজেলা প্রশাসন। আমরা সম্মানিত ডিসি স্যারের নির্দেশনায় আমরা উপজেলা প্রশাসন সদরের পক্ষ থেকে আর্থিক অনুদান দিব, সরকারি অনুদান যেটা তাদেরকে ইয়ে করব। আর আমরা সার্বিকভাবে যত সহযোগিতা করা দরকার তাদেরকে সব সহযোগিতা করব। এদিকে ভারী বর্ষণের মাঝে কক্সবাজারে আগত পর্যটকদের নিরাপদে চলাচলের আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। নিউজ ডেস্ক, দেশ টিভি। পানিতে তলিয়েছে কক্সবাজার শহর, চরম ভোগান্তিতে জনগণ। এছাড়া পর্যটকরা পড়েছেন চরম বিপাকে। এ নিয়ে আরো জানবো দর্শক। সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সৌরভ দেব। আর সৌরভ, আপনি কক্সবাজার রয়েছেন, আপনি কি দেখছেন এই মুহূর্তে? আপনার কাছে জানতে চাই কক্সবাজারের বর্তমান অবস্থা সম্পর্কে। গত 2 দিন ধরে যেই ভারী বৃষ্টিপাত ছিল সেই ভারী বৃষ্টিপাত আজ সকাল থেকে কমেছে এবং যদিও সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি এবং এই গুড়ি গুড়ি বৃষ্টিতে আসলে ভারী বর্ষণের যে প্রভাবটা ছিল এবং নিম্নাঞ্চল যে প্লাবিত ছিল বিশেষ করে কক্সবাজার শহর এলাকার সেই পানিগুলো নেমে গেছে এবং যে উখিয়া সহ বিভিন্ন উপজেলার যে নিম্নাঞ্চলগুলো সেখানে পানি কি না কমলেও এখনো পর্যন্ত স্থিত অবস্থায় রয়েছে, তবে পানি বাড়েনি। আর পর্যটকরা গতকাল এবং গত পরশুদিন ভারী বর্ষণের ফলে তারা তাদের যে আবাসিক হোটেল রুমের কক্ষ থেকে বেরোতে পারেননি। তবে আজ সকাল থেকে আমরা হোটেল মোটেল জোন সহ বিভিন্ন পর্যটন স্পটগুলো ঘুরে দেখেছি যে সেখানকে পর্যটকরা বেরোচ্ছেন এবং পর্যটন স্পটগুলোতে তারা ঘুরে বেড়াচ্ছেন। তো এই সার্বিক পরিস্থিতিতে এখন পর্যন্ত আমাদের হাতে 9 জনের মৃত্যুর খবর রয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে পর্যটক সহ অন্যান্য যারা রয়েছেন সাধারণ মানুষ তাদেরকে যেন এই ভারী বর্ষণে বিশেষ করে যারা পাহাড়ে বসবাস করেন তারা যেন নিরাপদে থাকেন। তো লিনিয়া কক্সবাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। সৌরভ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, কক্সবাজারের বর্তমান অবস্থা সম্পর্কে জানছিলাম সহকর্মী সৌরভ দেবের কাছ থেকে। জলকপাট খুলে দেওয়ার পর কিছুটা কমলেও আবারও বিপদসীমার কাছাকাছি কাপ্তাই হ্রদের পানি। শনিবার সকাল 11:30টায় হ্রদের পানির উচ্চতা রেকর্ড করা হয় 108.53 মিন সি লেভেল, আর হ্রদে পানি ধারণ ক্ষমতা 109 মিন সি লেভেল। হ্রদের পানি বাড়ায় প্লাবিত তীরবর্তী নির্মাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে বাঘাইছড়ি, লংদু, বড়কল, জুড়াছড়ি এলাকার কয়েক হাজার মানুষ। কাটাচ্ছেন মানবেতর দিন। কাপ্তাই পানি বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে পানির স্তর আরও বাড়লে আবারও খোলা হবে জলকপাট। এদিকে হ্রদে পর্যাপ্ত পানি থাকায় 5টি ইউনিট চালু রেখে 212 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এই জল বিদ্যুৎ কেন্দ্রে। বৈরী আবহাওয়ার কবলে নোয়াখালী জেলা, বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির অবনতি। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, আপনি নিশ্চয়ই শুনছেন, আপনি জানাবেন বন্যার সার্বিক পরিস্থিতি সম্পর্কে।
লিনি, আপনি বলছিলেন নোয়াখালীর বন্যার পরিস্থিতির কথা। তো ওই বৈরী আবহাওয়ার কারণে নোয়াখালীতে বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। গতকাল রাত থেকে টানা বৃষ্টির কারণে নোয়াখালী জেলা সহ নোয়াখালী 8টি উপজেলার বন্যার আর পরিস্থিতি আবারও অবনতি হয়েছে। গত এক সপ্তাহ ধরে প্রচন্ড রোদ থাকার কারণে যেখান থেকে পানি নেমে গিয়েছিল সেসব জায়গায় আবার পানি দেখা যাচ্ছে কোথাও হাঁটু সমান পানি হয়ে গেছে, কোথাও হাঁটু কাছাকাছি পানি উঠেছে বলে দেখা গেছে। এছাড়া যে মানুষের বাসা বাড়িতেও পানি ঢুকেছে বলে জানা গেছে। আর নোয়াখালী জেলা শহরের যদি চিত্র বলতে হয় যে নোয়াখালী জেলা শহরের রাতের বৃষ্টির ফলে এবং আজকে দুপুর পর্যন্ত টানা যে অবিরাম বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির কারণে নোয়াখালী পৌর শহরের 9টি ওয়ার্ডের প্রায় প্রতিটি সড়কে পানিতে তলিয়ে গিয়েছে। একই সাথে মানুষের বাসা বাড়িতে পানি প্রবেশ করেছে। তো এক্ষেত্রে আসলে সবচেয়ে বেশি অসুবিধায় পড়েছেন যে মধ্যবিত্ত এবং নিম্ন শ্রেণীর আয়ের মানুষেরা। সকাল থেকে টানা বৃষ্টির কারণে মানুষ তাদের ঘরবন্দি রয়েছেন এক প্রকার। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী এখানেও জেলাতে প্রায় 350 আশ্রয় কেন্দ্রে প্রায় 1.5 লক্ষাধিক মানুষ রয়েছে। এছাড়া প্রায় 11 লক্ষ মানুষ আরো পানিবন্দী হয়ে পড়েছে। তো আজকের বৃষ্টির ফলে যে আশা করা যাচ্ছে যে পানিবন্দির সংখ্যা আরো বাড়তে পারে এবং আশ্রয় কেন্দ্রে মানুষের আশ্রয় প্রার্থীর সংখ্যা আরো বাড়তে পারে। তবে একটি সূত্রে জানতে পারিছি যে পানি বাড়ার সাথে সাথে বিভিন্ন জায়গায় আশ্রয় কেন্দ্রের দিকে মানুষ ছুটছে এবং তারা নিরাপদ আশ্রয়ের দিকে যাওয়ার জন্য অনেকে প্রস্তুতি নিচ্ছেন। যদি আজকে রাতে আরো ভারী বৃষ্টিপাত হয় তাহলে তারা আশ্রয় কেন্দ্র উঠবেন বলে জানা গেছে। এ হচ্ছে নোয়াখালী থেকে বন্যা নিয়ে সর্বশেষ। সুজন, ধন্যবাদ আপনাকে। দর্শক, বন্যার সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সুজন। উৎপাদনে ফিরেছে গাজীপুর ও সাভারের অধিকাংশ পোশাক কারখানা। শনিবার সকাল থেকেই শ্রমিকরা কাজে যোগ দেওয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য। তবে কোথাও অসন্তোষের খবর না পাওয়া গেলেও এখনো বন্ধ আশুলিয়ার 49টি কারখানা। সহকর্মীদের তথ্য ছবিতে আপনপ রিপোর্ট। উৎপাদনে ফিরেছে গাজীপুর ও সাভারের অধিকাংশ তৈরি পোশাক কারখানা। কয়েকদিন শ্রমিক অসন্তোষ থাকলেও শনিবার দেখা যায় ভিন্ন চিত্র। কর্মে মুখর হয়ে ওঠে কারখানাগুলো। শনিবার সকাল থেকেই গাজীপুরের কারখানাগুলোতে কাজে যোগ দেয় শ্রমিকরা। টঙ্গী ও কোনাবাড়ি এলাকার সব কারখানাতেও ফিরেছে কর্মচাঞ্চল্য। পাওয়া যায়নি অসন্তোষের খবর। শ্রমিকরা জানান আন্দোলনের পক্ষে নন তারা। রুটি রুজির প্রতিষ্ঠান চলুক নির্বিঘ্নে। আমরা আন্দোলন চাই না, আমরা চাই যে আমরা সুষ্ঠুভাবে কাজ করতে চাই। আমরা কর্মস্থান চললে আমরা মনে করেন কাজ কাম করে খাইতে পারবো। আমাদের কাজ ছাড়া আমাদের কোনো গতি নেই, আমাদের কাজ করতে হবে। আমরা চাই এরকম শান্তিপূর্ণভাবে যেন সবসময় কাজ করতে পারি। আমরা চাচ্ছি যে এইভাবে শান্তিপূর্ণভাবে প্রতিষ্ঠান ভালোভাবে চলুক, আমরাও ভালো থাকবো, সবাই ভালো থাকবে। কারখানা কর্তৃপক্ষের দাবি, পোশাক রপ্তানি খাত বাঁচাতে শ্রমিক উস্কানির সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত নেওয়া হোক ব্যবস্থা। শ্রমিকদের দ্বারা বিভিন্নভাবে বুদ্ধি দিয়া এই পোশাক শিল্প ধসের জন্য উস্কানি দিচ্ছে। এই উস্কানিদাতাদের এগেনস্টে সরকারিভাবে এদের আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। এদিন উৎপাদনে ফেরে আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানা। তবে এখনো বন্ধ 49টি পোশাক কারখানার উৎপাদন। এর মধ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ 33টি আর 13টি কারখানা রয়েছে সাধারণ ছুটিতে। এর আগে কয়েকদিন ধরে বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছিলেন কারখানার শ্রমিকরা। ওই সময় শ্রমিকরা হামলা ভাঙচুর সহ কয়েকটি কারখানায় আগুন দেয়। তাই পরিস্থিতি বিবেচনায় কারখানা বন্ধ রাখে কর্তৃপক্ষ। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ। 5 আগস্ট আশুলিয়া থানায় সংঘর্ষের এক পর্যায়ে ছাত্র জনতাকে হত্যা করে আগুন দিয়ে পোড়ানো হয়। পোড়ানো সেই নিথর দেহগুলোর মধ্যে ছিল রিনা বেগমের স্বামী বায়েজিদ বোস্তামি। অভাবে সংসারে একমাত্র উপার্জনকারীকে হারিয়ে দিশেহারা স্ত্রী। সহকর্মী শাহিনুর রহমানের তথ্য ছবিতে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। রিনা বেগম কদিন আগেও সাজানো সুখের সংসার ছিল তার। হঠাৎ ঝড়ে যেন সব লণ্ডভণ্ড। এখন 7 মাসের পুত্র সন্তানকে নিয়ে অনিশ্চিত জীবন তার। সাভারের নয়াপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন বাইজিৎ ও রিনা দম্পতি। বাইজিৎ একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি একটি পোশাক কারখানায় চাকরি করত। কিন্তু পুলিশের নৃশংসতায় সে এখন পরপারে। 5 আগস্ট তাকে গুলি করে হত্যার পর পুড়িয়ে দেয় পুলিশ। আমার স্বামীর লগে 1.5 বছর ধরে খুব সুখে সংসার করতেছিলাম। হঠাৎ আমার এই সংসারে এইভাবে দুর্ঘটনা ঘটবে আমি সেটা ভাবিনি কোনোদিন। আমার আর্থিক অবস্থা খুব খারাপ, চলার মতো সামর্থ্য নাই আমার। আমার ছেলে
7 মাসে তারে দুধ খাওয়ার জন্য মানুষের কাছে এর কাছে চাইনি আমি। ছাত্র ও বিভিন্ন সংগঠন থেকে আর্থিক সহায়তা পেলেও তাও গেছে শাশুড়ির কাছে। প্রেমের বিয়ে মেনে না নেয়ায় শ্বশুর বাড়িতেও ঠাঁই হচ্ছে না রিনার। কোনো উপায় না পেয়ে ছোট্ট সন্তানকে নিয়ে ঠাঁই নিয়েছেন সাভারে বোনের বাসায়। 7 মাসের সন্তানের দুধের খরচ জোগাতে চাকরির আশায় ঘুরছেন কারখানার দাঁড়ে দাঁড়ে। আমার বোনের ছেলেরা খুব কষ্টে আছে। আর আমার বোনের ছেলেরা খাওয়াবার পাইতাছি না, মাসের কাছে ধারে ধারে চাইয়া না খাওয়াইতাছি। দুধ লাগে, মাসে 1500 টাকা দুধ লাগে, বোনের খাবার লাগে, এনে দিতাছে না কেউ। আমার বাবা অসুস্থ, পারে না দিতে, মাসে ধারে ধারে চাইয়া, খুব অবস্থা খারাপ। এমন নৃশংস হত্যায় জড়িতদের সঠিক বিচার চান বাইজিদের স্বজনরা। এভাবে যে মারা গেছে, এই মারার তো একটা লিমিট আছে, কিন্তু এইভাবে আগুনে পুরো ফালাইছে এই কারণে এটা মানে নেওয়া যায় না। এটা আমি কঠিন একটা বিচার চাই, খালি আমি না, আমার পরিবারের ব্যাগ, এই এলাকার সবাই মনে হয় যে এটার একটা বিচার চাই। 5 আগস্ট হত্যার পর আশুলিয়া থানায় পোড়ানো হয় 7 জন ছাত্র জনতাকে। এদের মধ্যে 4 জনের পরিবারের সন্ধান মেলে। পকেটে থাকা আইডি কার্ড দেখে তাদের লাশ শনাক্ত করে স্বজনরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ। রাজশাহীর বোয়ালিয়া থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রায়হান ও সাকিব হত্যা মামলার আসামি মোহাম্মদ জহিরুল হক রুবেলকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে র্যাব 5, রাজশাহী র্যাব 10 যাত্রাবাড়ি যৌথ অভিযানে কুমিল্লার দাউদকান্দি ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, মামলার পর থেকে অন্য আসামিদের মতো জহিরুলও ছিল পলাতক। শুক্রবার রাতে সে কক্সবাজার থেকে কুমিল্লা হয়ে ঢাকা আসছিলেন এমন তথ্যে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডগুলোর সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে জহিরুল। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ জাহাঙ্গীর ও বরকত নামে আরও 2 জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5 জনে। শনিবার ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। বর্তমানে আরও 3 জন চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক। এর আগে গেল 7 সেপ্টেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ডে সোনাইছড়ির তেঁতুলতলা এলাকার একটি শিপইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণে 10 থেকে 12 জন দগ্ধ হয়। তাদের মধ্যে গুরুতর দগ্ধ অবস্থায় 8 জনকে ঢাকায় আনার পথে আহমদুল্লাহ নামে একজন মারা যান। পরে গত রোববার খায়রুল এবং সোমবার হাবিব আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দেখছেন দ্য জনপদ সংবাদ।